আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আজকে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। বিশেষ করে মহান বিজয় দিবস আসতেছে, আমাদের সামনেই আমাদের বিজয় দিবস। তো এই বিজয় দিবস উপলক্ষে আমাদের গ্রুপের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে এখন শীতকাল, শীত আসতেছে। আপনারা অলরেডি অনেক শীত পড়ছে, বিভিন্ন জেলায় দেখছেন প্রচণ্ড শীত। বিশেষ করে উত্তরবঙ্গে প্রচণ্ড শীত শুরু হয়েছে, আমাদের দক্ষিণবঙ্গেও অনেক শীত। তো এদের জন্য, এদের পাশে দাঁড়ানোর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যেভাবে পারেন সকলকে সাহায্য করার জন্য চেষ্টা করবেন। তো আমাদের গ্রুপের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা 16 তারিখ অথবা 15-16 এই দুদিন বিভিন্ন জেলায় ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ধরনের শীতের যে কাপড় চোপড়, বিশেষ করে কম্বল বিতরণ করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সাহায্য কামনা করতেছি। আপনারা সশরীরে এখানে অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে। আমাদের ঢাকায় আমাদের গ্রুপের অ্যাডমিন স্যার, বিশেষ করে মশিউর রহমান স্যার, সেই স্যার আছেন, এবং অন্যান্য ভাই এবং অন্যান্য স্যাররাও আছেন। তারাও কালেকশন করার চেষ্টা করতেছেন, এবং তারা ইনশাআল্লাহ সশরীরে এটা করবেন ইনশাআল্লাহ। আমরা এটা উদ্যোগ নিয়েছি, তো আমরা আপনাদের পাশে চাই সকল বিষয়, যাতে আমরা এই কাজটা সফলভাবে করতে পারি। এই জন্য আপনার দোয়া এবং সাহায্য দুটাই চাচ্ছি। আর আপনারা যে এলাকায় আছেন, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন সশরীরে। আর একটা বিষয়, তো এই বিষয় সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপে আজকে দেখলাম, সেটা হচ্ছে যে অনেকেই অনেক সময় অনেক ধরনের কোশ্চেন করে, বিশেষ করে যে এসসিএস। এখন দেখা যাচ্ছে যে এমনি করোনার সময় তো অনেক ইয়াং মানুষ তাদের হচ্ছে চেস্ট পেইন নিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের করণীয়টা কী হওয়া উচিত? যে চেস্ট পেইন, তো এখন এটা কিভাবে ইভ্যালুয়েশন করব, কিভাবে চিকিৎসা দেব, কি ট্রিটমেন্ট দেওয়া দরকার, প্রসিডিউরটাতে কী হওয়া উচিত? তো চেস্ট পেইন, এটা আপনারা জানেন বিভিন্ন কারণে চেস্ট পেইন হতে পারে। সেটা কার্ডিয়াক হতে পারে, সেটা রেসপিরেটরি কারণ হতে পারে, সেটা আপনার আমাদের পিইউডির কারণে হতে পারে। মেইনলি হচ্ছে ইভ্যালুয়েশন করা, কী কারণে ওনার চেস্ট পেইন হলো, সেটা ইভ্যালুয়েশন করে তারপর চিকিৎসা দিতে হবে। কোনো চেস্ট পেইনকেই খালি মানে নেগলেক্ট করা উচিত না, আমার কথা এটাই। কারণ অনেক সময় অনেক পেশেন্ট আমরা পাই যে দেখা যায় পেশেন্টটা পিইউডির চিকিৎসা পেয়েছেন, কিন্তু পেশেন্টটা হচ্ছে টিপিক্যাল এসসিএসের পেশেন্ট ছিল। তো এদিকে সকলকে রিকোয়েস্ট করব, বিশেষ করে আমাদের ভাই বোনরা আছেন যারা বিভিন্নভাবে জিপি করতেছেন বা বিভিন্ন জায়গায় আছেন, টিপিক্যাল চেস্ট পেইন বললেই সেটাকে অ্যাটলিস্ট তাকে কিছু ইনভেস্টিগেশন করেন। আমরা জানি টিপিক্যাল চেস্ট পেইনের ক্রাইটেরিয়াগুলো জানি, যে টিপিক্যাল চেস্ট পেইন যেটা ইপিগ্যাস্ট্রিক পেইন যেটা রেডিয়েটেড করে, অথবা সেন্ট্রাল চেস্ট পেইন হলে সেটাও রেডিয়েট করে, সেটা লেফট সাইডে যেতে পারে অথবা ব্যাকে যেতে পারে, অথবা আমাদের জ পর্যন্ত চলে আসতে পারে। কিছু কিছু আবার কন্ডিশন আছে যেখানে কোনো পেশেন্ট কোনো চেস্ট পেইন বলবে না, নো চেস্ট পেইন, ইভেন নো চেস্ট পেইন, বাট পেশেন্ট সাফারিং ফর এক্সারশনাল ব্রেথলেসনেস। পেশেন্ট বলবে যে আমি হাঁটলে হাঁপাই যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন আমি মাদারীপুরে চেম্বার করি, গতকালকের আগে সোমবার, প্রতি সোমবার যাই, বৃহস্পতিবার যাই। সোমবার একটা রুগী পাইলাম যে এই রুগীটা হচ্ছে এক্সারশনাল ব্রেথনেস, প্রচুর ব্রেথলেসনেস। আমি যা শেয়ার করতেছি বিষয়টা। তো এই রুগীটা ওনার যে একটা ইসিজি করে দেখলাম, যে ইসিজিতেই আগে ছিল যে এএফ এবং ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট ছিল ইসিজিতে। তো এই পেশেন্টকে যে চিকিৎসাটা পেয়েছেন, তো
তো আসলে এই জাতীয় যদি হয়, এরকম যদি হয়, তো দেখা যায় এই রুগী আবার ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট। তো এরকম অনেক রুগী আছে, বা বয়স্ক রুগী। আমরা কিছু কিছু জায়গায় বলি, বিশেষ করে 4টা জায়গায় মোটামুটি, যে সমস্ত আমরা যেটা বলি যে ইভেন পেশেন্টস এমআই হয়ে গেলেও পেশেন্ট কোনো ধরনের টিপিক্যাল চেস্ট পেন সাফার করবে না। লাইক পেশেন্ট যদি ডায়াবেটিস নিউরোপ্যাথি ডেভেলপ করে পেশেন্ট, নাম্বার 1। নাম্বার 2, যদি পেশেন্ট বয়স্ক হয়, হ্যাঁ, এইজ পিপল, যাদের বয়স অনেক বেশি, তারা কোনো ধরনের বুকে ব্যথা অনুভব করবে না অনেক সময়, কিন্তু পেশেন্ট দেখা যাবে ইসিজি করে দেখা যাবে যে পেশেন্ট এমআই হয়ে গেছে, অথবা আনস্টেবল অ্যানজাইনা মানে ইস্কিমিয়া আছে, ইভেন ট্রিপল ভেসেল ডিজিজ পর্যন্ত হতে পারে। পেশেন্ট কোনো ধরনের চেস্ট পেনের কথা উল্লেখ করবে না। বাট এই সমস্ত পেশেন্ট যেটা হয়, এক্সাশনাল ব্রেথলেসনেস থাকবে এদের, অথবা তাদের অনেক সময় বলে যে হঠাৎ করে তার বমিটিং শুরু হয়েছে, হ্যাঁ। কিছু কিছু পেশেন্ট বলে চেস্ট টাইটনেস, হ্যাঁ, এরকম অনেক কিছু থাকতে পারে। কিন্তু মানে 4টা কজ আছে। যেমন একটা, এটা আপনারা সকালেই অনেকেই জানেন, যে পেশেন্ট যদি ডায়াবেটিস নিউরোপ্যাথি ডেভেলপ করে, পেশেন্ট যদি বয়স্ক হয়, পেশেন্ট যদি আন্ডার জিএ থাকে, মানে কোনো অপারেশন হইতেছে, মেজর অপারেশন যেটা জিএ দিয়ে করতেছে, এই অবস্থায় যদি হার্ট অ্যাটাক হয়, সে কিন্তু বুঝবে না, অথবা ইস্কিমিয়া ডেভেলপ করে, সে কিন্তু বুঝবে না। আর একটা কন্ডিশন যেটা বাংলাদেশের রেয়ার, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেড হার্ট। কোনো যদি হার্ট দান করা হয়, ওই হার্টে যদি এমআই ডেভেলপ করে, সেও কোনো ধরনের মানে কোনো কিছু বুঝবে না। তো এরকম কন্ডিশনে পেশেন্টের হতে পারে। তো অনেক সময় আমরা ইসিজি করেও দেখতে পারি যে ইসিজি নর্মাল হতে পারে। তো আমাদের কিছু জিনিস মাথা রাখতে হবে। যদি পেশেন্টে কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, লাইক পেশেন্ট অবিসিটি, মোটা, বা তার ডিসলিপিডিমিয়া আছে, দেখা যায় এলডিএল অনেক বেশি, টিজি অনেক বেশি, এইচডিএল কম, এরকম যদি কন্ডিশন থাকে, অথবা পেশেন্ট হাইপারটেনসিভ, আগে থেকেই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিতেছে, এরকম কোনো পেশেন্ট যদি হয়, অথবা যদি দেখা যায় যে পেশেন্ট দেখা গেছে যে অন্য কোনো প্রবলেমে সে আছে, যেমন আগে তার ডায়াবেটিস আছে, অথবা তার পেশেন্টের আগে থেকেই কোনো হ্যামোরজিক স্ট্রোক বা ইস্কিমিক স্ট্রোক আছে, এরকম কোনো কন্ডিশন থাকলে এটা আমাদের ইভালুয়েশন করা উচিত, যে ওনার যে চেস্ট পেন বা পেশেন্ট বয়স্ক লোক, একটু বয়স বেশি। ইভেন আমরা জানেন আমাদের গ্রুপে কদিন আগে আমাদের গ্রুপের অ্যাডমিন স্যার গোবিন্দ পাল স্যার ময়মনসিংহ মেডিকেল কলেজের একটা ইসিজি শেয়ার করেছিলেন আমাদের কাছে। সেই ইসিজিটা মাত্র 14 বছর একটা ছেলে, তো তার হচ্ছে ম্যাচিভ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছিল। দেখেন, মায়োকার্ডিয়াল ম্যাচিভ ইনফ্রাকশন। ইভেন আমিও 19 বছর শেরবাংলা মেডিকেল হসপিটালে আমি যখন ছিলাম, তো তখন আমি নিজেও একটা পেশেন্ট পেয়েছিলাম, তার 19 বছর তার হার্ট অ্যাটাক। তো এরকম অনেক আমরা পাইতে পারি। এর জন্য যে কোনো ধরনের চেস্ট পেন হলেই যে আসলে এটা পিওডি হবে, বা বয়স অল্প তার হার্ট অ্যাটাক হবে না, হ্যাঁ, হার্ট অ্যাটাক হতেও পারে, মেবি এসিএস হতে পারে, আবার মেবি নাও হতে পারে। আমাদের উচিত হলো ইভালুয়েশন করা, কী কারণে ওনার চেস্ট পেন হলো, অথবা পেশেন্টের কী কারণে এক্সারশনাল ব্রেথনেস হচ্ছে, এটা একটু দেখি না। হ্যাঁ, আমাকে একজনে কোশ্চেন করলো যে পেশেন্টের যদি ইসিজি নর্মাল হয়, তো তার কি হার্টের সমস্যা থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। ইসিজি সব কিছু না। হ্যাঁ, ইসিজিতে আমরা অনেক সময় ধারণা পাই, ইসিজি ইভেন দেখা যায় কোনো চেঞ্জ নাই, ইভেন ইসিজি পুরো নর্মাল, ইভেন ইকো নর্মাল, ইসিজি নর্মাল, ইকো নর্মাল। দিস পেশেন্ট মে সাফারিং ফর দ্য ট্রিপল ভেসেল ডিজিজ, ইভেন সে তার 3টা ভেসেলে ব্লক থাকতে পারে। তো এইটাকে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী? এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই পেশেন্টের হচ্ছে আমরা বেস্ট হলো যে কোনো কারণে যেহেতু বুকে ব্যথা হতে পারে, সেটা এসিএসের কারণে হতে পারে, সেটা রেসপিরেটরি কজের কারণে হতে পারে, অথবা সাইকোলজিক হতে পারে, অথবা অন্য কোনো কারণে হতে পারে। যেই কারণে হোক না কেন আমাদের এক্সক্লুড করতে হবে কী কারণে আমার বুকে ব্যথাটা হলো, সেটা এক্সক্লুড করা। তো আইডিয়াল হলো একটা পেশেন্ট যদি বয়স্ক হয়, আর যদি আপনার মনে হয় যে এটা এসিএসের পেশেন্টের বুকে ব্যথাটা রেডিয়েটেড করতেছে, অথবা বয়স্ক লোক, সিভিয়ার চেস্ট পেন, সাথে সোয়েটিং আছে, এরকম, তাহলে অফকোর্স সাথে সাথে আমাকে এসিএসের চিকিৎসা দেওয়া উচিত। তারপরে ইভলিউশন করতে হবে যে এই চেস্ট পেনটা কী কারণে হলো।
আমাদের সিরিয়াল ইসিজি আমরা করতে পারি। প্রথম ইসিজি মেবি নর্মাল, যেমন আমাদের শেরে বাংলা কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমি ডিউটি করা অবস্থা আমি আমাদের আমাদের সম্মানিত ডিরেক্টর স্যারকে তার আমাদের ডিরেক্টর স্যার বা পরিচালক স্যারকে বহন করতেন যেই ড্রাইভার, সেই ড্রাইভার প্রথম ইসিজি নর্মাল, বাট তার চেস্ট পেন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা তাকে সিরিয়াল ইসিজি করছি, প্রথম ইসিজি নর্মাল, পরের ইসিজি নর্মাল, পরের ইসিজি নর্মাল, এবং পঞ্চম নাম্বার ইসিজিতে যাইয়া তার হচ্ছে ইসিজি চেঞ্জ আইছে। তার প্রথম ইসিজি নর্মাল দেখে আপনি মনে করলেন যে না পেশেন্ট নর্মাল, নো নিডস কার্ডিয়াক ম্যানেজমেন্ট, তাকে আমি মেডিসিনে ট্রান্সফার করে দেই অথবা তাকে পিউডি চিকিৎসা দিয়ে সেরে দেই, এইটা জানি না হয়। অফকোর্স আমাদের এক্সক্লুড করতে হবে কী কারণে ওনার বুকে ব্যথাটা হলো। হ্যাঁ, এটা মেবি নর্মালও হতে পারে, আমাকে এক্সক্লুড করি, আমি তাকে 24 আওয়ার্স রাখি, অবজারভেশন করি, তাকে সিরিয়াল ইসিজি করি, টোফোনিন সিরিয়াল করি, তারপরে দেখি। আবার যেটা বলতেছিলাম, ইসিজি নর্মাল হতে পারে, টোপোনিন আই নর্মাল হতে পারে, পেশেন্টের ইকো নর্মাল হতে পারে, তারপরও আমাকে কি করতে হবে, তারপর আমাদের ইটিটি করা উচিত। যদি পেশেন্টের বুকে ব্যথা না থাকে, সাপোজ পেশেন্টের আমি 2 সপ্তাহ ছুটি দিয়ে ওষুধ দিয়ে দিলাম যে 2 সপ্তাহ পর আসেন যখন বুকে ব্যথা নাই, হ্যাঁ বুকে ব্যথা নাই, তারপর আমরা ইটিটি করে দেখতে পারি। ইটিটি অবশ্যই অফকোর্স ডাক্তার করবে ইটিটি, কোনো ধরনের টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান এটা করবে না, রিমেম্বার ইট। আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ এটা আপনারা অফকোর্স অবশ্যই আপনারা একটু সচেতন হবেন, বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে, হ্যাঁ তারা হচ্ছে ইটিটি করা হচ্ছে টেকনিশিয়ান। আরে ভাই ইসিজি তারা বোঝে, অনেক আমরাই অনেক সময় ইসিজি বুঝি না, ইসিজি অনেক কঠিন জিনিস, তাই না? তো টেকনিশিয়ান সে কীভাবে এটা সম্ভব তার দ্বারা? হ্যাঁ, এটা ইটিটি খুব ডেঞ্জারাস জিনিস, ইটিটির কারণে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, এনজিওগ্রামের চাইতেও মারাত্মক জিনিস ইটিটি। সুতরাং অনেক সময় দেখা যায় পেশেন্টের, আমি দেখছি, আমার বাস্তব আমার অভিজ্ঞতা আমি দেখছি যে পেশেন্ট ইটিটি করতেছে টেকনিশিয়ান, সে তার হাইট মাপতেছে না, তার ওয়েট মাপতেছে না, তার বিপি মাপতেছে না, এই পেশেন্ট আগে থেকে বিপি অনেক বেশি, দেখা গেছে যে এই পেশেন্টের কী করছে, বিপি 120 দিয়ে শুরু করছে, 120 থেকে প্রতি স্টেপে 10 বাড়াচ্ছে, অথচ তার আগে থেকে বিপি ছিল 150 বা 160 সাপোজ। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম তো করলে তো ইটিটি তখন নেগেটিভ আসবে। অথবা দেখা যাচ্ছে যে এই পেশেন্টের ইসিজি সে আরও তার হাঁটা দরকার ছিল, তার টার্গেট হার্ট রেট অ্যাচিভ হয় নাই, সে হারতে পারে, হ্যাঁ এরকম দেখা যাচ্ছে যে 3 স্টেপ হারতেছে বন্ধ করে দিচ্ছে, এরকম তো আসলে না। আইডিয়াল আমাদেরকে এক্সক্লুড করতে হবে যে কেন, এজন্য অবশ্যই ইটিটি করতে হবে পারফেক্ট ম্যান দ্বারা, অফকোর্স সে ডাক্তার হতে হবে। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ইটিটি করে, তো এটা ভাই ইসিজি না যে আপনি টেকনিশিয়ান ইসিজি করলেন, সেটা একটা রিপোর্ট স্যাররা করে দিল। অফকোর্স ডাক্তার ইটিটি করবে, হ্যাঁ যেখানে ডাক্তার ইটিটি করে না সেখানে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, অবশ্যই আমি বাস্তব দেখছি যে তারা ইটিটি রিপোর্টটা ভুল হবে, কারণ স্যাররা তো ইটিটি করার সময় থাকে না, স্যাররা যা শুধু রিপোর্ট করে। ইটিটির সময় কী কাহিনী হয়েছে, কী সমস্যা ঘটছে, পেশেন্টের সাথে কীভাবে করছে, তার হিস্ট্রিটা নিল, এরকম তো কোনো কিছু করে নাই। সুতরাং অফকোর্স আমাদের এদিকে সতর্ক অবশ্যই হব। তো ইটিটি করতে হবে, ইটিটি অবশ্যই সে ডাক্তার দ্বারা হবে, ডাক্তার করতে হবে, যেখানে ডাক্তার ইটিটি করে না, হ্যাঁ আপনারা তো জানবেন বুঝবেন, হ্যাঁ অবশ্য ইটিটি করার সময় গার্ডিয়ানরা থাকে, তো দেখবেন যে ওখানে ডাক্তার আছে কিনা, যদি না থাকে ওখানে নেক্সট টাইমে পাঠাবেন না, এটা রিকোয়েস্ট থাকবে। তারপর হচ্ছে ইটিটি করলেন, ইটিটি মেবি আমাকে সাজেস্ট করতে হেল্প করতে পারে যে এটা মেবি ইস্কিমিয়া, হ্যাঁ এটি ইস্কিমিয়া। ইটিটি পজিটিভ হতে পারে, আবার ইটিটি নেগেটিভ হতে পারে। অ্যাবাউট আমরা ইটিটির মাধ্যমে কনফার্ম হতে পারি 85% ইস্কিমিয়া, যে পেশেন্ট এসিএস সাফার করছে কিনা, অ্যাবাউট 85% যে হার্টে ব্লক আছে কিনা আমরা ইটিটির মাধ্যমে বুঝতে পারবো। সুতরাং অবশ্যই ইটিটির প্র্যাকটিস আমাদের করতে হবে, ইটিটি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো দেখা গেল যে পেশেন্টের ইসিজি নর্মাল, ইকো নর্মাল, ইটিটি অ্যাবনর্মাল। সুতরাং এরকম হতে পারে, আবার এমনও হতে পারে যে ইটিটিও নর্মাল, হ্যাঁ ইটিটিও নর্মাল, আমার সিএজি করতে হবে, ফাইনালি এনজিওগ্রাম করতে হবে। আমার অনেক পেশেন্ট আছে তারা ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা করতে পারবে না, তাদের জন্য ডাইরেক্ট এনজিওগ্রামের জন্য সাজেস্ট করতে হবে, এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম এখন খুব ভেরি ভেরি মানে অ্যাভেলেবল হয়ে গেছে, খুব সহজ জিনিস, যে এটা এত সহজ
যে এখনই এনজিওগ্রাম করলে এখনই রুগী ছুটি দেওয়া যায়, এত সহজ। এটা ক্যানুলা পরাইতে যেরকম কষ্ট ওরকম কষ্ট একটা এনজিওগ্রাম করতে। তো এই জন্য এনজিওগ্রাম, ইটিটি এগুলো আমাদেরকে রুগীকে সাজেস্ট করতে হবে, রুগীকে বুঝতে হবে যে এটা খুব সহজ জিনিস, এটা কঠিন না, ভয়ের কোনো কারণ নাই। তো আশা করি এগুলা অবশ্যই আপনারা করবেন। আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে এখন এই যে কোভিড চলতেছে, কোভিডের কারণেও আমার বুকে চেস্ট পেইন হতে পারে, পালমোনারি অ্যাম্বলিজম যদি পেশেন্টের ডেভেলপ করে সে কারণেও আমাদের বুকে ব্যথা হতে পারে। এই জন্য এইগুলোও ইভ্যালুয়েশন আমাদেরকে করতে হবে। আমি চেস্টে এক্স রে করে দেখতে পারি যে চেস্ট এক্স রে কোনো ধরনের লিসন আসছে কি না। আমি ডি ডাইমার করে দেখতে পারি, ডি ডাইমার করে দেখতে পারি। হ্যাঁ, তো এগুলো আমাদের করা উচিত, ইভ্যালুয়েশন করা উচিত। একটা চেস্ট এক্স রে করে দেখতে পারি যে তার চেস্টের কত ধরনের প্রবলেম, রেসপিরেটরি কোনো প্রবলেমের কারণে বুকে ব্যথা হলো কি না সেটাও দেখতে হবে। তা অনেকেই আবার এসিএসের চিকিৎসা দিতে ভয় পান যে এটা এসিএসের চিকিৎসা আমি দেবো, আমি তো কার্ডিওলজিস্ট না, আমাকে এসিএস চিকিৎসা দেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, অফকোর্স আপনি তো এমবিবিএস ডাক্তার, আপনি অবশ্যই এসিএসের চিকিৎসা দিবেন এবং উপযুক্ত জায়গায় রেফার করে দিবেন। আপনি যদি দেখতেছেন যে ওনার এটা মেবি দিস পেশেন্ট মেবি সাফারিং ফর দ্য এসিএস, মেবি সে হতে পারে, যদি টিপিক্যাল মনে হয় আপনাকে, অবশ্যই আপনি ফুল এসিএসের চিকিৎসা দিলেন, 4টা অ্যাসপিরিন, 4টা ক্লোরোফিডোগ্রেল, নাইট্রোগ্লিসারিন, টাইমেটাজিডিন, এইটা দিলে পেশেন্ট মরে যাবে না, এটা লাইফটা সেভ হয়ে যাবে, পেশেন্টের লাইফ সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা বিটা ব্লকার দিলে লাইফ সেভ হয়ে যাবে। যে মাদারীপুরে যে কথাটা বললাম, পেশেন্টটা হলো এএফ মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সাথে ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট ছিল। তো এই পেশেন্টটাকে যদি এসিএস চিকিৎসা দিয়ে হসপিটাল পাঠাইতো, পেশেন্টটা কিন্তু লাইফ সেভ হয়ে যেত। পেশেন্টটা আমার কাছে হার্ট অ্যাটাক নিয়ে, হ্যাঁ, সাথে এলভিএফ, অ্যাকুট এলভিএফ নিয়ে হসপিটালে আমার কাছে আসছে। তো আমি তো রোগীর কন্ডিশন দেখেই বুঝছি যে পেশেন্টটা খুবই খারাপ অবস্থা। ইসিজি করে দেখলাম, ইসিজি বিশাল এসটি এলিভেটেড এবং পেশেন্ট হিউজ ক্রেপস, লাংস ভরা পানি, এরকম। হ্যাঁ, এরকম। তো পেশেন্টকে তাড়াতাড়ি আমি 4টা ল্যাসিক দিয়ে দিলাম, হ্যাঁ, ফুল এসিএসের চিকিৎসা দিয়ে দিলাম, 4টা ক্লোরোফিল সাইডে অ্যাসপিরিন দিয়ে দিলাম, হ্যাঁ, এবং সাথে সাথে পেশেন্টকে শেরে বাংলায় রেফার করে দিলাম। তো লাইফ কিন্তু সেভ হয়ে গেল ভাই। তো অবশ্যই এটা করবেন, এটা করা উচিত, আমাদেরকে এক্সক্লুড করা উচিত। আমাদের এরকম করতে হবে যে না, আমাকে ভয় পাইলে হবে না যে আমি তো কার্ডিওলজিস্ট না, আমি এসিএসের চিকিৎসা দেবো যদি পেশেন্টের কিছু হয়। ভাই, আপনি এসিএসের চিকিৎসার জন্য রুগী মরে না, হ্যাঁ, যে মরবে সে এমনিই মরবে। হ্যাঁ, যদি ওনার ইন্ডিকেশন থাকে যে ওনার ইসিজিতে চেঞ্জ আছে অথবা ওনার টিপিক্যাল চেস্ট পেন থাকে, আপনি অবশ্যই এসিএসের চিকিৎসা দিবেন এবং অবশ্যই রেফার করে দিবেন। হ্যাঁ, আপনি মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে দিবেন, লাইফটা পেশেন্টের সেভ হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ আপনি যদি এটা করেন, আপনি মেডিকেল কলেজ হসপিটালে এই রুগী যদি যায় এবং যদি দেখে যে না সেম চিকিৎসায় আবার মেডিকেল কলেজ হসপিটালে পাইছে, নেক্সট টাইমে কিন্তু এই রুগী আপনার কাছেই আসবে। হ্যাঁ, এবং বলবে যে না, এখানে গেলে অ্যাটলিস্ট চিকিৎসাটা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আমাদের এটা করা উচিত। তো আমরা এটা করব। সুতরাং চেস্ট পেন কী কারণে হলো, যেটা বলতেছিলাম, চেস্ট পেন বিভিন্ন কারণে হতে পারে, সেই কারণ এক্সক্লুড করতে হবে। যে বলতেছিলাম যে রেসপিরেটরির কারণে হতে পারে। হ্যাঁ, এখন যেহেতু কোভিড, সেই কোভিডের কারণে হতে পারে। আমি কোভিড আছে কি না আমি সেটা একটা চেস্ট এক্স রে করি, পেশেন্টের হিস্ট্রি নেই, অথবা যদি ওরকম আমার মনে হয় তাহলে আমার করোনা টেস্ট করার জন্য পাঠাই। হ্যাঁ, সরকারি হসপিটালে পাঠাই করোনা টেস্ট করার জন্য। করা উচিত যে কী কারণে হইলো, বিভিন্ন কারণে আমার হতে পারে। তো এই জন্য আমি বলতেছি যে আপনি যদি একটা পেশেন্টের এরকম প্রপার ম্যানেজমেন্ট দিতে পারেন, লাইফটা কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের করা উচিত, অবশ্যই আমরা এটা করব ইনশাআল্লাহ। তো এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। অনেকে ভয় পান যে না ভাই, ভয় পাওয়ার কিছু নাই, এসিএসের চিকিৎসা বা পিইউডির চিকিৎসা কী কারণে ওনার চেস্ট পেন হলো সেটা এক্সক্লুড করে সেটা উপযুক্ত জায়গায় রেফার করে দিলেন। হ্যাঁ, রুগীর লাইফটা সেভ হয়ে গেল। আর একটা কথা হচ্ছে যে এখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, এই সমস্ত সেমিনার ওয়ার্কশপে আমরা যোগ দিতে পারি, অ্যাটেন্ড করতে পারি। তাহলে কি হবে, আমাদের জ্ঞান আহরিত হবে। আলহামদুলিল্লাহ, বড় বড় স্যাররা বিভিন্ন প্রোগ্রাম করেন, হ্যাঁ, বিভিন্ন সেমিনার হয়, সেখানে যদি যাই অ্যাটলিস্ট আমি তাদের কথা শুনেও কিছু আমি নলেজ আমার আসবে। আমাদের নলেজ বৃদ্ধি হবে, আমাদের নলেজের পুঁজি বাড়বে। সুতরাং আমাদের এরকম যেহেতু করোনার সময় আছি, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারি। বিভিন্ন ধরনের ভাইরা বিভিন্ন ধরনের
ওয়ার্কশপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে করতেছে, সেগুলো অ্যাটেন্ড করতে পারি। তারপরে বিভিন্ন স্যাররা বিভিন্ন ধরনের ক্লাস নেয় বিভিন্ন জায়গায়, সে সমস্ত ক্লাসে অ্যাটেন্ড করতে পারি। তাহলে আমাদের অবশ্যই আমাদের নলেজ বাড়বে। আর হচ্ছে চেষ্টা করা বিভিন্ন ধরনের গাইডলাইনগুলো ফলো করা। আপগ্রেড যে তথ্যগুলো আছে এইগুলা আপগ্রেড তথ্যগুলো বিভিন্ন গাইডলাইন্সের মাধ্যমে পাওয়া যায়। হ্যাঁ, এই যে 2020 যে আপগ্রেড হাইপারটেনশনের গাইডলাইন বের হয়েছে, আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, এটা নিতে পারেন। এরকম অনেক ধরনের গাইডলাইনগুলো আছে, সেগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, এগুলো আমাদের করা উচিত। হ্যাঁ, আমার অনেকেই অনেক সময় অনেক কিছু বলে যে আসলে এইগুলো তো আমরা পারি। হ্যাঁ, এগুলো তো পারি, এগুলোর দরকার কি? না ভাই, পারা জিনিসই বেশি ভুল হয়। আমি পারা জিনিসই আমার কিন্তু ভুল বেশি হবে, পারা জিনিসেই বেশি মিস্টেক হবে। এই জন্য পারা জিনিসকে আরও বেশি বেশি পারতে হবে, আরও বেশি বেশি পারতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু কোনো হবে না। আরে ভাই, আমার কোনো লজ্জা নাই, আমি শিখবো, শেখার কোনো বয়স নাই। হ্যাঁ, ওই যে আমাদের স্যার একদিন একটা পোস্ট শেয়ার করছিল, বিখ্যাত এক ব্যক্তি, সে লেখছে যে আচ্ছা, প্রাইমারি ট্রিটমেন্ট আবার একটু বলতেছি। ঠিক আছে, প্রাইমারি ট্রিটমেন্ট খুবই ইজি। যেমন একটা এসিএসের পেশেন্ট আপনার আসলো, তার যদি কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যেমন নাইট্রোগ্লিসারিন দিতে পারি। আপনারা জানেন নাইট্রোগ্লিসারিন খুবই একটা সেফ ড্রাগ। হ্যাঁ, এবং খুবই একটা ভালো ড্রাগ, অ্যান্টিস্কিমিক ড্রাগের নাইট্রোগ্লিসারিন, এটা আপনি দিতে পারেন। শুধু নাইট্রোগ্লিসারিনের লক্ষ্য রাখতে হবে যে ওনার বিপি কমে যাচ্ছে কিনা। যদি আমার বিপি কমে যায়, লাইক সিস্টোলিক প্রেশার যদি 90 নিচে নেমে যায়, সেদিকে আমরা নাইট্রোগ্লিসারিন আমরা দেব না। অথবা কার্ডিওজেনিক শকে আছে, সেক্ষেত্রে দেব না। অথবা পেশেন্ট এএমআই ইনফেরিয়ার উইথ উইথ যদি ওনার থাকে যে আরবি ইনফ্রাকশন আছে, বিপি কমে যাচ্ছে, এই অবস্থায় আমি অবশ্যই নাইট্রোগ্লিসারিনটা নর্মালি দেবো না। আদারওয়াইজ অবশ্যই আমি নাইট্রোগ্লিসারিন দেবো। হ্যাঁ, নাইট্রোগ্লিসারিন দেবো। নাইট্রোগ্লিসারিন বিভিন্ন ফর্মে পাওয়া যায়, লাইক নাইট্রোগ্লিসারিন সাবলিঙ্গুয়াল ট্যাবলেট পাওয়া যায়, যেমন এনজিকাট নামে আছে মার্কেটে অ্যাভেলেবেল। তারপরে নাইট্রোগ্লিসারিন স্প্রে আছে, নাইট্রোগ্লিসারিন স্প্রেও আমরা দিতে পারি, নাইট্রোগ্লিসারিন স্প্রে ব্যবহার করতে পারি। তারপর তবে নাইট্রোগ্লিসারিন স্প্রেটা র্যাপিডলি বিপি কমায় যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিপি খুব বেশি থাকলে, লাইক 120 বেশি থাকলে আমরা নাইট্রোগ্লিসারিন স্প্রেটা, বা 110 থাকলে ব্যবহার করবে। নিচে নামলে না ব্যবহার করাই ভালো। সাবলিঙ্গুয়াল ট্যাবলেট আমরা দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল। নাইট্রোগ্লিসারিন আরও ফর্ম আছে, যেমন নাইট্রোগ্লিসারিন ইনজেকশন ফর্মে পাওয়া যায় যখন খুব বেশি বিপি পাওয়া যায়। হ্যাঁ, খুব বেশি বিপি আছে, পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেন আছে। হ্যাঁ, তাহলে তখন সেক্ষেত্রে আমরা নাইট্রোগ্লিসারিন আমরা ব্যবহার করতে পারি। নাইট্রোগ্লিসারিন যেমন নিডোকাট ইনজেকশন আছে, এই নিডোকাট ইনজেকশন সাথে আমরা ডিস্টিল ওয়াটার, যেমন 1 অ্যাম্পুল নিডোকাট ইনজেকশন সাথে ডিস্টিল ওয়াটার 40 সিসি, এই টোটাল 50 সিসি দিয়ে আমরা সিরিজ পাম্পের মাধ্যমে আমরা দিতে পারি। 0.3 ml পার আওয়ার এরকম। যদি পেশেন্টের বিপি না কমে, আমার বিপি না কমে এবং পেশেন্টের টেকিকার্ডিয়া না হয়, নাইট্রোগ্লিসারিন আরেকটা সাইড ইফেক্ট আছে, সে টেকিকার্ডিয়া করে। যদি টেকিকার্ডিয়া না করে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি ডোজ আস্তে আস্তে বাড়াইতে পারি। হ্যাঁ, ডোজ বাড়াইতে পারি। এভাবে আমি নাইট্রোগ্লিসারিন ব্যবহার করতে পারি। এরপর আছে অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল আমি দেবো। অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল যদি অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই অথবা সিকেডি যদি না থাকে, তাহলে অবশ্যই আমি অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল ব্যবহার করতে পারি। অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল দিলাম। হ্যাঁ, আমি 4টা 300 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত লোডিং ডোজ দিতে পারবো। 300 থেকে 600 মিলিগ্রাম অ্যাসপিরিন, ক্লোফিডোগ্রেল দিতে পারবো। এখন নতুন আরও একটা ড্রাগ মার্কেটে আছে, টিকা লক নামে পাওয়া যায়, অথবা টিকা রেল নামে পাওয়া যায়। এইটা আপনি অথবা অন্য অন্য কোম্পানি আরও নামে পাওয়া যায়, আপনি এইটা ব্যবহার করতে পারেন। এইটা ক্লোফিডোগ্রেলের চাইতে 100 গুণ বেশি পাওয়ারফুল, 100 গুণ পাওয়ারফুল। এইটাও আমরা দিতে পারি, তবে এটা অনেক দাম, সব পেশেন্টকে নিতে পারে না। 2 ট্যাবলেট এক্সট্রা দেন 101 এরকম দেওয়া যায় এটা, তো এইটাও দিতে পারি। তারপরেও অ্যাটোবাস্টাডিন বা রসুবাস্টাডিন দিতে পারি। আমরা অবশ্যই অ্যাটোবাস্টাডিন বা রসুবাস্টাডিন এটা লোডিং ডোজ আমাদের দিতে হবে। অনেক সময় অনেক ভাই বোন বলে যে আমার তো লিপিড লোয়ারিং, মানে আমার তো লিপিড প্রোফাইল করছি, লিপিড প্রোফাইল নর্মাল, আমি কি অ্যাটোবাস্টাডিন, রসুবাস্টাডিন নেব? অফকোর্স নিতে হবে। যদি আপনার এসিএস থাকে, অথবা যদি আপনার হাইপারটেনশন থাকে, আপনার যদি হ্যামোরজিক স্ট্রোক বা ইস্কিমিক স্ট্রোক থাকে, আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, অবশ্যই আপনাকে লিপিড লোয়ারিং এজেন্ট লাইক অ্যাটোবাস্টাডিন, রসুবাস্টাডিন, হ্যাঁ, ফিনোফিব্রেট, এই জাতীয় ওষুধ আপনাকে অবশ্যই নিতে হবে। হ্যাঁ, ইভেন লাইফ লং তাকে নিতে হবে, লাইফ লং। হ্যাঁ, দেখা যায় অনেক সময় দেখা যায় আপনার 10 মিলিগ্রাম দিয়ে দেন ভাই, 10 মিলিগ্রাম দিলে কিচ্ছু হবে না। অ্যাটোবাস্টাডিন 10 মিলিগ্রাম কিচ্ছু হবে না। হ্যাঁ,
তো আমি নিজে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রফেসর ফজিলাতুন্নেসা ব্রিগেডিয়ার এম এ মালিকের মেয়ে ম্যাডাম ফজিলাতুন্নেসা ম্যাডামকে কোশ্চেন করছিলাম 2017 সালে হার্ট ডে উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আমি নিজে কোশ্চেন করছিলাম যে ম্যাডাম, যে আমরা অনেক সময় দেখতে পাই যে যে পেশেন্টের, যেমন শের বাংলা থাকা অবস্থায় দেখতেছি যে অনেক পেশেন্ট লিন অ্যান্ড থিন, একেবারে লিন অ্যান্ড থিন, তার লিপিড প্রোফাইলও নর্মাল, অথচ পেশেন্টের হার্ট অ্যাটাক আছে। তাকে কি আমি 40 মিলিগ্রাম দেবো, বা তাকে কত মিলিগ্রাম দেবো, 10 মিলিগ্রাম দেবো না 20 মিলিগ্রাম? ম্যাডাম বলছে তার লাইফ লংয়ের জন্য 40 মিলিগ্রাম দিতে হবে, লোডিং ডোজ 80 মিলিগ্রাম দিতে হবে। আমি নিজে কোশ্চেন করছিলাম, অন্য কোনো কথা না, এবং এটা গাইডলাইন্সও আছে আমাদের। লিপিড লরিং এজেন্ট আমাদের অবশ্যই লোডিং ডোজ হইতে হবে 80 মিলিগ্রাম, লাইক অ্যাটোবাস্টাডিন যদি দেন, আর রসুবাস্টাডিন দিলে 40 মিলিগ্রাম দিতে হবে। তো কিছু কিছু জায়গায় আছে যেখানে আমরা অ্যাটোবাস্টাডিন দেবো না, রসুবাস্টাডিন দেবো। যেমন আপনি যদি কোনো পেশেন্টের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, এলডিএল বেশি থাকে, এবং এইচডিএল কম থাকে, সেক্ষেত্রে অ্যাটোবাস্টাডিন না দিয়ে রসুবাস্টাডিন দেওয়াই বেটার। অ্যাটোবাস্টাডিন না দিয়ে রসুবাস্টাডিন দেওয়া বেটার, বিকজ অ্যাটোবাস্টাডিন মানে রসুবাস্টাডিন যেটা করে এইচডিএল বাড়ায়, টিজি কমায়, এলডিএল কমায়। তো আমার তো মেন টার্গেটটাই এইচডিএল বাড়ানো। এইচডিএল যদি বাড়ায় তাহলে আমার ফ্যাটকে লাইসিস করবে, সুতরাং এইচডিএল বাড়বে আর এলডিএল এবং টিজি কমবে, সুতরাং অবশ্যই আমাকে এটা আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এই যেটি আমরা ব্যবহার করব। সুতরাং লোডিং ডোজটা অবশ্যই অ্যাটোবাস্টাডিন দিলে 80 মিলিগ্রাম, আর যদি রসুবাস্টাডিন দেই 40 মিলিগ্রাম, আর মেইনটেনিং ডোজ হচ্ছে অ্যাটোবাস্টাডিন 40 মিলিগ্রাম, আর মেইনটেনিং ডোজ হচ্ছে 20 মিলিগ্রাম, অ্যাটলিস্ট 20 মিলিগ্রাম আমাকে ব্যবহার করতে হবে। এখন অনেক সময় বলতে পারেন যে ভাই পেশেন্টের সমস্যা আছে, এসজিপিটি বেশি, কারণ আমরা জানি যে লিপিড লোয়ারিং এজেন্ট দিলে পেশেন্টের দেখা যায় আমাদের লিভারের প্রবলেম হতে পারে, বা এসজিপিটি বেশি, আমি ওনার এসজিপিটি বেশি। এখন কতটুকু থাকলে আমার এসজিপিটি আমি এটা মেনটেন করবো, কতটুকু থাকলে আমি দিতে পারবো? অনেকেই দেখা যায় নর্মাল হলে থাকে 40 এসজিপিটি, তো সেখানে 60 হইলে বা 60 হইলে পেশেন্টে আর দিতে চায় না, এরকম না। এসজিপিটি আমার 120, মোর দ্যান 120 যদি বেশি থাকে, তাহলে আমি সাধারণত অ্যাস্ট্রোবাস্টাডিন, রসুবাস্টাডিন বা লিপিড লোয়ারিং এজেন্ট আপাতত আমরা অফ রাখি, তারপর আবার আমরা দেবো। 120-এর উপরে যদি না হয় এসজিপিটি, তাহলে লিপিড লোয়ারিং এজেন্ট স্টপ করা উচিত না, অবশ্যই আমাকে দিতে হবে। তো এই জন্য আমাকে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি 120-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা কিছুদিন বন্ধ রাখলাম, আবার আমরা টেস্ট করে দেখলাম, যদি কমে আমরা ব্যবহার করলাম। কোনো স্যার আবার অনেক সময় দেখছি যে তারা ফিনোফিব্রেট, নফিয়েট যেটা, এইটাও 200 বা 400 এটাও ব্যবহার করে, এটাও ব্যবহার করতে দেখছি, সুতরাং এটাও ব্যবহার করতে পারেন। তো আসলে এসজিপিটি বাড়লে যেহেতু 120-এর উপরে আপাতত কোনো কিছু না দেওয়াই ভালো, কিছুদিন পর আবার চেক করে তারপর আমরা দিতে পারি। তারপর আসছে আমরা হচ্ছে ট্রাইমেটাজিডিন দিতে পারি। ট্রাইমেটাজিডিন আমরা দেব এখানে, যেমন মেটাকাড এমআর, ফিলর এমআর, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মেটাকাড এমআর 35 মিলিগ্রাম, সকালে একটা রাত্রে একটা, এইটা দিতে পারেন। তারপরে আমরা দিতে পারি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সারা দুনিয়ায় যদি অ্যান্টি ইসকেমিক ড্রাগ বলা হয়, ক্লাসিক্যাল অ্যান্টি ইসকেমিক ড্রাগ, সেটা হবে বিটা ব্লকার। এই বিটা ব্লকার অনেকেই ব্যবহার করতে চায় না ভাই। এসিএসের জন্য পেশেন্ট যদি একটা এমআইয়ের জন্য আফটার এমআই মাস তাকে দিতে হবে, তাদেরকে অবশ্যই দিতে হবে। তাদেরকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। তাদেরকেও কী করতে হবে? তাদেরকেও আমাকে ওই দেওয়া উচিত। যে তো সুতরাং আমাদের কি করতে হবে? বিটা ব্লকার তাদেরকে দেবো যাদের এসিএসের প্রবলেম আছে, তাদেরকে অবশ্যই, লাইক এএমআই আছে, অ্যান্টোরি এমআই, শুধুমাত্র কমপ্লিট হার্ট ব্লক অথবা ইনফেরি এমআই, হার্ট রেট কম 85-এর নিচে বা 80-র নিচে, এই অবস্থায় আমরা সাধারণত আমরা দেবো না। বিটা ব্লক হচ্ছে ভিটামিন অফ দ্য হার্ট। কোনো স্যার, বিশেষ করে আমার স্যার আমাকে সবসময় বলতে চাই এটা হচ্ছে ভিটামিন অফ দ্য হার্ট। কারণ এটা অনেকগুলো ফাংশন আছে, আপনারা সকলেই জানেন যে বিটা ব্লকের ফাংশন কী। যে এমআই পরে মোস্ট কমন যে প্রবলেম সেটা হচ্ছে কি, অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে, একটা পেশেন্টের অ্যারিথমিয়া হয়। তো এই বিটা ব্লকার যদি আমি দেই তাহলে কি হবে? তার অ্যারিথমিয়া হবে না, ওনার হার্ট রেট যেটা সেটা বাড়বে না, অ্যারিথমিয়া হওয়ার চান্স কম থাকবে। এটা হার্ট রেট কমায়, রিদম কমায়, ইস্কিমিয়া কমায়,
অক্সিজেন ডিমান্ড কমায় এবং প্রতি 4 জনের 1 জন মৃত্যু ঝুঁকি কমায়। এটা হচ্ছে বিটা ব্লকার ফাংশন ফর এমআই পেশেন্ট, এসিএস এর পেশেন্ট। অবশ্যই দিতে হবে। একটা পেশেন্ট এমআই যদি হয়, এএমআই, হ্যাঁ, লাইক অ্যান্টোরি এমআই, অ্যান্টোসেপ্টাল এমআই, এক্সটেন্সিভ অ্যান্টোরি এমআই, মাস্ট যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাকে অবশ্যই দিতে হবে বিটা ব্লকার, মাস্ট দিতে হবে। হ্যাঁ, তো আপনারা অনেকেই বিটা ব্লকার দিতে চান না, লোক বয়স্ক লোক এই করবো সেই করবো না, ওকে অবশ্যই দিতে হবে। ইভেন ইয়াং পেশেন্টেরও বিটা ব্লকার দিতে হবে। হ্যাঁ, যদি নর্মালি আমরা তো জানি যে বিটা ব্লকার ইয়াং পেশেন্টদের দেই না, কিন্তু এসিএস যদি হয়, অ্যান্টোরি এমআই হয়, হার্ট রেট বেশি থাকে, তাকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, বিকজ বিটা ব্লকার হচ্ছে লাইফ সেভিং ড্রাগ। এমআইয়ের পরে প্রতি 4 জনের 1 জনের মৃত্যু ঝুঁকি কমায়, রিমেম্বার ইট। সুতরাং অবশ্যই বিটা ব্লকার প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, বিটা ব্লকার দিলে লাইফ সেভ হয়ে যাবে। দেখা গেছে যে প্রতি 4 জনের 1 জন যদি লাইফ সেভ হয়ে যায়, যারা বিটা ব্লকার পায় তাদের লাইফ সেভ হয়। হ্যাঁ, এদের অ্যারিথমিয়া হয় না, এদের অক্সিজেন ডিমান্ড বাড়ে না, কার্ডিয়াক অ্যারেস্ট হয় না, মারা যায় না। সুতরাং অবশ্যই আমাদেরকে বিটা ব্লকার ব্যবহার করতে হবে। যদি না অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন থাকে, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কার্ডিয়াক শক আছে, অথবা এমআই ইনফ্রি আছে, কমপ্লিট হার্ট ব্লক আছে, হার্টের রেট কম আছে, বেডিকার্ডি আছে, এইগুলো ছাড়া অবশ্যই আমাকে বিটা ব্লকার দিতে হবে, মাস্ট দিতেই হবে। আচ্ছা, এক ভাই কোশ্চেন করছিলেন যে কি কোশ্চেন, যে যাদের সিবিএস প্রবলেম নাই কিন্তু লিপিড প্রোফাইল বেশি, তাদের কত এমজি করে রসুবাস্টাটিন দিব? আচ্ছা, গুড কোশ্চেন। যাদের হচ্ছে যে সিবিএস প্রবলেম নাই, আমরা জানি যে লিপিড লোয়ারিং এজেন্ট তাদের দেওয়া যায় যে 40+ হইলে, নতুন যে গাইডলাইন আছে 40+ হইলে তাদেরকে লিপিড লোয়ারিং এজেন্ট দিবেন। হ্যাঁ, তাদের যদি সিবিএস প্রবলেম না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি 40+ থাকে তাকে 10 মিলিগ্রাম করে দিতে পারেন, বা যদি তার লিপিড প্রোফাইল বেশি থাকে তাদের 10 মিলিগ্রাম করে দিতে পারবেন, 10 মিলিগ্রাম করে দেওয়া উচিত। হ্যাঁ, আর যদি সিবিএস প্রবলেম থাকে তাহলে অবশ্যই অ্যাটলিস্ট মেইনটেইন ডোজ 20 মিলিগ্রাম করে আমাদের দেওয়া উচিত। যার কোনো সিবিএস প্রবলেম নাই কিন্তু পেশেন্ট লিপিড প্রোফাইল বেশি, যাদের বয়স বেশি, হ্যাঁ, বয়স বেশি মোর দ্যান 40, অবশ্যই তাদের অ্যাটলিস্ট 10 মিলিগ্রাম করে রসুবাস্টাডিন দেন। যদি রসুবাস্টাডিন হয়, রসুবাস্টাডিন ইয়াং পেশেন্টদের রসুবাস্টাডিন দেওয়া ভালো অ্যাটোবাস্টাডিনের চাইতে। হ্যাঁ, আপনারা জানেন কেন, সেটা অবশ্যই জানেন, কিছু সেক্সুয়াল প্রবলেম হয় ইয়াং পেশেন্টদের, এই জন্য আমরা এটা দেবো না। তারপরে রসুবাস্টাডিনের একটা সমস্যা আছে, কনস্টিপেশন করে। হ্যাঁ, সেদিকে লক্ষ্য রাখতে হবে যে কনস্টিপেশন যাদের হয় সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো যেটা বলতেছিলাম যে এসিএসএস ম্যানেজমেন্ট আমাদের বিটা ব্লকার অবশ্যই আমাদের দিতে হবে। আচ্ছা, বিটা ব্লকার দেওয়ার পরে তারপরে আমাদের অনেক সময় আমরা এসি ইনহিবিটরও দিতে হয়, অফকোর্স দিতে হয়। এসি ইনহিবিটর আমরা দেই। এসি ইনহিবিটর দেবো, কাদের এসি ইনহিবিটর দেবো? সাপোজ একটা এমআই পেশেন্ট হয়েছে, আপনি বলতে পারেন যে তার ফেইলুর আছে। হ্যাঁ, ফেইলুর পেশেন্ট থাকে, তাকে অবশ্যই এসি ইনহিবিটর দিতে হবে, মাস্ট দিতেই হবে। এবং ফেইলুর পেশেন্টদের সাথে ফুসিমাইডও দিতে হবে, ফুসিমাইড দিতে হবে ফেইলুর পেশেন্ট, স্পাইরোল্যাকটোন দিতে হবে। হ্যাঁ, স্পাইরোল্যাকটোন দিতে হবে। এবং ফেইলুরের পেশেন্ট আপনি আর একটা খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ, আপনারা অনেক সময় প্যাথিডিন দিয়ে দেন। হ্যাঁ, এমআই পেশেন্টকে প্যাথিডিন দেন, প্যাথিডিন নট ইন্ডিকেটেড ফর দ্য এমআই পেশেন্টের প্যাথিডিন কোনো ড্রাগ না। এমআই পেশেন্টের মরফিন হচ্ছে 1 নম্বর ড্রাগ। হ্যাঁ, যদি আপনাকে দিতে হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই মরফিন দিবেন। কেন মরফিন? আপনারা জানেন একটা এমআই পরে পেশেন্টের হার্ট রেট বেড়ে যায়, অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে, ওই বিটা ব্লকার মতো। এখানে মরফিন কি কাজ করবে? এখানে আমার হার্ট রেট কমাবে, আমার হার্ট রেট কমাই দেবে। হ্যাঁ, পেশেন্টের সাইলেন্ট করে দিবে, সিম্পিটি অ্যাক্টিভিটি কমে যাবে, সুতরাং পেশেন্ট ঘুমাবে, হ্যাঁ, এবং হার্ট রেট কমবে, এবং পেশেন্টের ফেইলুরও যে আর অ্যাগ্রাভেট হবে না, ফেইলুরও কমে যাবে। সুতরাং অবশ্যই একটা পেশেন্টের যদি অ্যাকুট এমআই হয়, পেশেন্টের সাথে যদি ফেইলুর থাকে, অবশ্যই মরফিন দিবেন। রিমেম্বার, ম্যাজিক, একেবারে ম্যাজিকের মতো কাজ করে। আমি নিজে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখছি যে মরফিন কত ভালো কাজ করে। একটা পেশেন্ট যদি হিউজ এলবিএফ থাকে, আপনি মরফিন দেন না, ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিক। হ্যাঁ, ইভেন 90, ইভেন আমি নিজে, আমার স্যার বলছে যে পেশেন্টের থাকা অবস্থায়, আমার প্রফেসর সালাউদ্দিন স্যার থাকা অবস্থায়, হ্যাঁ, যে পেশেন্ট দেখা গেছে যে পেশেন্ট সিস্টোলিক প্রেশার 85, এরকম পেশেন্ট পাইছি। হ্যাঁ, ইভেন পেশেন্ট কার্ডিওজেনিক শকে ছিলেন। হ্যাঁ, কার্ডিওজেনিক শক ছিল, এরকম পেশেন্ট ডোপামিন ডোবুটামিন চলতেছে, হিউজ ক্রেভস। তো সেই পেশেন্টটা পজিশন করা হয়েছে ফুসিমাইড
লো ডোজ দেওয়া হয়েছে এবং তাকে লো ডোজ মরফিন দিয়েছি, এই পেশেন্ট ইম্প্রুভ হয়েছে এবং ছুটি নিয়ে বাড়ি গেছে, মরে নাই পেশেন্ট। এত খারাপ পেশেন্টগুলো হয়ে যায়, বিশেষ করে এলবিএফ হয়ে যায় যখন অনেক সময় পেশেন্টগুলো খুব ডায়াগনোসিস হয় না, তারা বিভিন্ন ফার্মেসি ম্যান দেয় বা বিভিন্ন কারণে ডায়াগনোসিসটা প্রপার হয় না, যার জন্য প্রপার চিকিৎসা পায় না, এই জন্য অনেক সমস্যা হয় এবং পেশেন্টের হিউজ পরিমাণ ক্রেস নিয়ে আমাদের কাছে আসে। এই রোগীগুলোকে অবশ্যই অ্যাকুট এলবিএফ আমরা বলি, অ্যাকুট এলবিএফে অবশ্যই আপনাকে মরফিন দিতে হবে, এসি ইনহিবিটর দিতেই হবে লাইফ সেভিং ড্রাগ। আমাকে এসি ইনহিবিটর দিতেই হবে। সুতরাং এদিকে আমাদের প্র্যাকটিস করা উচিত। মরফিন আমরা দেব। মরফিন সাধারণত একটু লক্ষ্য রাখতে হবে যে যদি বঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, অ্যামফাইসিমা, যদি এইগুলো থাকে, অত হাইপারটেনশন যদি না থাকে, অবশ্যই আমি মরফিন দেবো। মরফিন ম্যাজিকের মতো কাজ করবে। হ্যাঁ, মরফিন কন্ট্রাইন্ডিকেশন, তখন আপনি প্যাথিডিন দিতে পারেন। হ্যাঁ, তখন কিন্তু ফার্স্ট লাইনকে আমাকে ফার্স্ট লাইন ড্রাগটাই চুজ করতে হবে। আমাকে ফার্স্ট লাইন ড্রাগটাই চুজ করতে হবে, যেটা পেশেন্টের জন্য ভালো সেইটাই চুজ করতে হবে। সেই ড্রাগ না চুজ করে অন্য ড্রাগ যদি চুজ করি, পেশেন্টের কোনো বেনিফিট হবে না। বেনিফিট। এবং আমাদেরকে স্যারদের পরামর্শ অনুসরণ করতে হবে, স্যাররা কী ড্রাগ দেয়, ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করতে হবে। ইন্টারন্যাশনাল গাইডলাইনে কী কথা বলে, আমি কথা বললাম এটা না, আমার কথা ভিত্তি আছে কি না সেটা দেখতে হবে। যদি ভিত্তি থাকে তাহলে অবশ্যই সেইটা ফলো করব। সেটা যার কথাই হোক না কেন, সেটা যার কথাই, এবং সে যে কোনো পার্সনই হোক না কেন, যে কোনো পার্সনে আপনি চিকিৎসা দিতে ভয় পাওয়া যাবে না। আপনি চিকিৎসা দিবেন যে চিকিৎসা ভিতরে কি ভয় পাওয়া যাবে না। উনি এখন পেশেন্ট, তাকে চিকিৎসা দিতে হবে, ভয় পেলে তো হবে না। আমাদেরকে অবশ্যই এদিকে দিতে হবে। তো আমাদের যেটা বলতেছিলাম যে এসিএস পেশেন্টে আমাদেরকে অবশ্যই দিতে হবে যে ফুল এসিএসের ম্যানেজমেন্ট আমরা দেব। তো তারপরে বলতেছিলাম যে আমরা বিটা ব্লকার দিলাম, এসি ইনহিবিটর দিলাম, মরফিন দিলাম। তারপরেও পেশেন্টকে আমরা যেটা দেই সেটা হলো লো মলিকুলার ওয়েট হেপারিন, যেটা অ্যানোক্সিপেরিন নামে ওয়ার্ডে আমরা পাই বা মার্কেটে অ্যাভেলেবেল। সেটা সরকারি হসপিটাল সাপ্লাইও থাকে। অ্যানোক্সিপেরিন ভেরি গুড ড্রাগ। এটা লো মলিকুলার হেপারিন, এটা আমার এসিএসের পেশেন্টে থাকতে পারি, আমরা দিতে পারবো। লাইক টিপিক্যাল চেস্ট পেইন আছে, এদেরকে আমরা দিতে পারবো। আনস্টেবল অ্যানজাইনা পেশেন্ট আছে, তাদেরকে দিতে পারবো। এবং পেশেন্টদের আফটার স্ট্রেপ্টোকাইনেজের পরও আমরা এটা দিতে পারি। আমরা স্ট্রেপ্টোকাইনেজ দেওয়ার পরও আমরা এটা দিতে পারি। যদি কোনো মেজর যদি প্রবলেম না থাকে, অ্যাক্টিভ ব্লিডিং যদি না থাকে, তাহলে আমরা সাধারণত অবশ্যই আমরা দিই। বা হ্যামোরজিক স্ট্রোক যদি না থাকে, অ্যাক্টিভ ব্লিডিং যদি না থাকে, হ্যামোরজিক স্ট্রোক যদি না থাকে, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, যেখানে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া যায় না, যেখানে দেখা যাচ্ছে মাথার ভিতরে ইন্টারকানাল হ্যামোরেজ আছে, বা হ্যামোরজিক স্ট্রোক আছে, সেই পেশেন্টে আমি দেবো না। অথবা রিসেন্ট ম্যাচিভ কোনো অপারেশন হয়েছে, মেজর অপারেশন হয়েছে, এই ক্ষেত্রে আমরা সাধারণত লিপিড লোয়ারিং এজেন্টটা দেবো না। আদারওয়াইজ অবশ্যই আমাকে লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন, অ্যানোক্সিপেরিন অবশ্যই দিতে হবে। অ্যানোক্সিপেরিন আমাদের ডোজটা জানতে হবে, আমরা গোদগত অনুসারে দিলে হবে না। একজনের একটা ডোজ আছে, তো সেই ডোজ মেনটেন করতে হবে। লাইক একটা পেশেন্ট, এটা নর্মাল ডোজ কত, এটা পেশেন্টের যদি বয়স, আমরা হলো বয়স এবং ওয়েটের সাথে সম্পৃক্ত। এটা যদি যেই পেশেন্টের বয়স আমার 75-এর বেশি, লাইক গ্রেটার দ্যান 75, যাদের বয়স 75-এর বেশি, এই পেশেন্টকে আমরা কি করব, আমরা হচ্ছে পার কেজি বডি ওয়েটে 0.5 মিলিগ্রাম। সাপোজ একজন 80 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট আসলো, তার হচ্ছে এসিএস, তো তাকে আপনি কতটুকু লো মলিকুলার ওয়েট হেপারিন দিবেন, তাকে আপনি দিবেন হচ্ছে যে 0.5 পার ডোজ। যেমন ওনার হলো 80 ইয়ার্স ওল্ড, তার ওজন হচ্ছে 80 মিলিগ্রাম, 80 কেজি। যদি 80 ইয়ার্স ওল্ড হয়, তার যদি বয়স হলো 80 এবং তার ওজনও যদি 80 হয়, তাহলে পার কেজি বডি ওয়েটে পাবে। কারণ আমরা ওই যে সূত্র জানি, সূত্র হচ্ছে যদি 75-এর বেশি হয়, তাহলে পার কেজি বডি ওয়েট পার ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। তাহলে যদি এই ভদ্রলোকের বয়স 80 হয়, তাহলে ওনার ওয়েট যদি 80 হয়, তাহলে 80 × 0.5, তাহলে পাবে সে প্রতি ডোজে 40 মিলিগ্রাম। তাহলে সকালে 40 মিলিগ্রাম পাবে এবং রাত্রেও 40 মিলিগ্রাম পাবে। ইয়াং এজ পিপল, যাদের হচ্ছে বয়স 75-এর কম, তার ক্ষেত্রে ডোজটা হচ্ছে অ্যানোক্সিপেরিন লো মলিকুলার ওয়েট হেপারিন, তাকে দিতে হবে পার কেজি বডি ওয়েট 1 মিলিগ্রাম।
লাইক ইয়াং একটা পেশেন্ট, তার ওজন হচ্ছে মনে করেন 70 মিলিগ্রাম, হ্যাঁ সরি 70 কেজি, যদি কোনো ওজন 70 কেজি হয়, মনে করেন তার বয়স হচ্ছে 50 ইয়ার্স ওল্ড, তো এই পেশেন্টের ওজন আছে 70 কেজি, তাহলে সে 70 ইন্টু 1 পার কেজি বডি ওয়েট পাবে। তাহলে সে কত হয় যে পার কেজিতে যেহেতু 1 মিলিগ্রাম করে পাইতেছে, 70 ইন্টু 1, তার মানে হলো কি, তার পার ডোসে সে পাবে হলো 70 করে, সকালে 70 পাবে, রাত্রে 70 পাবে। আমরা কিছু স্পেশাল কন্ডিশন আছে যেখানে এনোক্সোপ্যারিন হাফ দিতে হয়, যেমন সিকেডি যদি হয়, সিকেডি যদি হয়, যে সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে কত, সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে তার হাফ। মনে করেন যেই ভদ্রলোক 50 ইয়ার্স ওল্ড ছিল, তার পার কেজি বডি ওয়েট সকালে পাইতো যত ডোজ, তার অর্ধেক সে সকালে পাবে, রাত্রে পাবে অর্ধেক। তার মানে যার বয়স হলো 50, তার ওজন হচ্ছে 70, তাহলে সে পার কেজি বডি ওয়েট পাবে হলো, নর্মাল ডোজ পাইতে হলো 70 ইন্টু 1, তাহলে 70 সকালে, রাত্রে 70, আর তার অর্ধেক হবে, তাহলে হাফ পাবে, হাফ সকালে মানে 35, হাফ রাত্রে হাফ, অথবা সিঙ্গেল ডোজও 70 দিতে পারেন, এভাবে দিতে হবে। আর যদি বয়স্ক লোক, যার বললাম বয়স্ক, তো তার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে হলো আপনার পার কেজি বডি ওয়েটে পাবে হচ্ছে 0.5 মিলিগ্রাম পার ডোজ, তো তারও অর্ধেক পাবে। যে মনে করেন তার বয়স ছিল 80, তার ওজনও 80, তো সে পাবে হলো কত, 80 ইন্টু 0.5, তার মানে 40 মিলিগ্রাম, তো 40 মিলিগ্রামের অর্ধেক পাবে, 20 মিলিগ্রাম সকালে, রাত্রে 20 মিলিগ্রাম। সো আপনি হলো সিঙ্গেল ডোজও দিতে পারবেন। এই হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। তারপরও স্ট্রেপ্টোকাইনেস অনেকেই দিতে চান না। স্ট্রেপ্টোকাইনেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি একটা পেশেন্টের স্ট্রেপ্টোকাইনেস লাগে, তাকে অবশ্যই স্ট্রেপ্টোকাইনেস দিতে হবে। কাকে স্ট্রেপ্টোকাইনেস দিবেন কোশ্চেন করতে পারেন, যে কে স্ট্রেপ্টোকাইনেস পাবে, কাকে আমরা স্ট্রেপ্টোকাইনেস দেবো। অবশ্যই তাকে স্ট্রেপ্টোকাইনেস দিবেন যার হচ্ছে যে পেশেন্টের, আমরা জানি আমরা বিভিন্ন কারণে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া যায়, যেমন স্ট্রেপ্টোকাইনেস এসিএসের পেশেন্টের আমরা দেই যার হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই আছে, তার এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই আছে, যার এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই আছে, যদি ওয়ান গোয়িং চেস্ট পেইন থাকে, যে একটা পেশেন্টের ওয়ান গোয়িং চেস্ট পেইন, যে তার চেস্ট পেইন একই ধরনের আছে বা বাড়তি আছে, কমতেছে না, যাকে আমরা বলি ওয়ান গোয়িং চেস্ট পেইন, এই পেশেন্ট সে পাবে। এই পেশেন্ট তাকে কি স্ট্রেপ্টোকাইনেস দিতে হবে, নাম্বার 1। ইভেন 24 ঘন্টা হইলেও তাকে দিতে হবে, কোনো সমস্যা নাই, তাকে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইয়াং পিপল, যদি বয়স হচ্ছে ইয়াং, অল্প বয়স, লাইক 50 ইয়ার্স ওল্ড বা 40 ইয়ার্স ওল্ড, 35 ইয়ার্স ওল্ড, এইরকম কোনো পেশেন্ট থাকে, তাহলে তাকেও কি আপনাকে 24 ঘন্টা পর্যন্ত স্ট্রেপ্টোকাইনেস দিতে হবে। কেন, ওয়াই? বিকজ স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে থ্রোম্বোলাইসিস। স্ট্রেপ্টোকাইনেস দিয়ে আপনার কি করবে, স্ট্রেপ্টোকাইনেস আপনি যে এখানে কি কারণে, এখানে ফিব্রিনকে লাইসিস করবে। স্ট্রেপ্টোকাইনেস কি করবে, ফিব্রিনকে লাইসিস করবে। এখানে এসটি এলিভেটেড এমআইতে যে থ্রম্বাসটা হয়, এই থ্রম্বাসটা ফিব্রিনের পরিমাণ বেশি, এখানে ফিব্রিন রিচ থ্রম্বাস, এখানে ফিব্রিনের পরিমাণ বেশি, সুতরাং স্ট্রেপ্টোকাইনেসই এখানে লাইসিস করবে। কারণ স্ট্রেপ্টোকাইনেস কি করবে, ওই ফিব্রিনকে লাইসিস করবে। এখানে যদি লো মলিকুলার ওয়েট হেপারিন দেন, এখানে কিন্তু ওই রকম লাইসিস করবে না, যেই রকম লাইসিস আমার কি স্ট্রেপ্টোকাইনেস করবে। সুতরাং আমাকে অবশ্যই তার জন্য স্ট্রেপ্টোকাইনেস দেবো। ইভেন তাকে 24 বা 12 ঘন্টা পার হইলেও, অনেকেই মনে করে যে 12 ঘন্টা পার হয়ে গেছে এখন দেওয়া যাবে না, 24 ঘন্টা পর্যন্ত তাকে দিতে হবে। কেন? বিকজ আপনারা তো জানেনই যে যেহেতু এটা লাইসিস করে, ফিব্রিনকে লাইসিস করে, সুতরাং 1% যদি খোলে, ওনার যে ব্লকটা আছে যদি 1% খোলে, এইটা ওনার জন্য মহা ঔষধ। কার জন্য? এটা পেশেন্টের জন্য। আচ্ছা, তাহলে অবশ্যই স্ট্রেপ্টোকাইনেস দিবেন। তো 3টা ক্ষেত্রে অবশ্যই স্ট্রেপ্টোকাইনেস দিবেন। 1 নম্বর, যদি ইয়াং পেশেন্ট হয় তাকে 24 ঘন্টা পর্যন্ত স্ট্রেপ্টোকাইনেস দেওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্ট্রেপ্টোকাইনেস যদি ওয়ান গোয়িং চেস্ট পেন হয়, তাহলে অবশ্যই তাকে স্ট্রেপ্টোকাইনেস দেবো। আর ওল্ড এজ হলে তখন তাকে 12 ঘন্টা পর্যন্ত তাকে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া। কিন্তু ওল্ড এজ পেশেন্ট নো প্রবলেম, ওয়ান গোয়িং চেস্ট পেন আছে, তাকেও আপনি 24 ঘন্টা পর্যন্ত দিতে পারবেন। অবশ্যই তাকে স্ট্রেপ্টোকাইনেস দিতে পারেন। কিছু স্পেশাল কন্ডিশন আছে যেখানে, অ্যাবসলিউট কন্ডিশন আছে যেখানে আমরা স্ট্রেপ্টোকাইনেস দেই না, সেক্ষেত্রে আমরা দেব না। লাইক যদি ওনার ক্যান্সারে থাকে, অথবা মাথার ভিতরে হ্যামোরেজিক স্ট্রোক থাকে, অ্যাক্টিভ ব্লিডিং থাকে, সেক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোকাইনেস
দেবো না। আচ্ছা, এক ভাই কোশ্চেন করছে, রাজু আরিয়ান, যে কী করছে, যে পেশেন্টের যদি ভাই সিকেডি সিকেডি পেশেন্ট এর বয়স যদি 80 ইয়ার্স হয়, তবে অ্যানোক্সোপ্যারিন এর ডোজ কেমন হবে? হ্যাঁ, সহজ কথা, যে আমি তো কিছু আগেই বললাম যে যদি পেশেন্টের বয়স মোর দ্যান 75 হয়, 75-এর বেশি যদি কোনো পার্সেন্টের হয় বয়স, তাহলে সে পার কেজি বডি ওয়েটের নর্মাল ডোজটা পাবে হলো 0.5 মিলিগ্রাম ইন্টু তার যত ওয়েট। মনে করেন 80 ইয়ার্স ওল্ড, তার ওজন যদি 60 কেজি হয়, তাহলে 60 ইন্টু 0.5, তাহলে কত হয়? 30 মিলিগ্রাম সকালে, 30 মিলিগ্রাম রাত্রে পাবে। এখন এইটার অর্ধেক পাবে হচ্ছে আপনার কি সিকেডির জন্য। সিকেডির জন্য তখন আপনি 30-এর অর্ধেক পাবে সকালে, রাত্রে। তো আপনি যে 30-এর অর্ধেক তো 15 মিলিগ্রাম তো অ্যাভেলেবেল না। আপনি যেটা করতে পারেন, সিঙ্গেল ডোজ দিয়ে দিতে পারেন, দিনে সিঙ্গেল ডোজ একটা দিয়ে দিতে পারবেন। সেটা হলো 40 মিলিগ্রাম তো অ্যাভেলেবেল মার্কেটে আছে। তো 40 মিলিগ্রাম থেকে 10 ফালাই দিলেন, 10 ফালাই দিলেন, তাহলে আপনি দেওয়া যায়। এইভাবে আমরা দেব। সুতরাং স্টেটোকাইনেজ দিব অবশ্যই। এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখন, সেটা হচ্ছে এখন যে আমার পেশেন্টের অনেকেই রিং পরাইতে ভয় পায়, বা সিএবিজি করতে ভয় পায়। রিং ভাই খুবই সহজ জিনিস, রিং ডাল ভাত হয়ে গেছে এখন, বিশ্বাস করেন। রিং এত সহজ, দামও বাংলাদেশ সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে রিংয়ের দাম কমাই দেওয়ার কারণে আমাদের অনেক গরিব মানুষকে এটা অ্যাভেলেবেল হয়েছে, এখন সহজেই দেওয়া যায়। 1 লাখ টাকা হইলেই মোটামুটি একটা ভালো রিং পাওয়া যায়। 1 লাখ টাকার ভিতরে ভালো রিং পাওয়া যায়, ভালো মানের। যেই রিং আগে 2.5 লাখ টাকায় পাওয়া যেত, এখন 1,10,000 টাকা হলে ভালো রিং পাওয়া যায়। রিং পরানোর উদ্যত করবেন। অনেক লোক যারা রিং পরাইতে চায় না, ভয় পায়। ইভেন আমরা ডাক্তার, তারাও ভয় পাই। ইভেন ডিসিশন নিতে ভুল করি। আরে ভাই, ডিসিশন নিতে ভুল করা যাবে না, পেশেন্ট শেষ হয়ে যাবে। আমাদের কাছে অনেক, আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী পাইছি যে সমস্ত পেশেন্ট ইভেন ইন্ডিয়া তারা যায়। একদিন ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়া যায় বিভিন্ন কোয়ান্টাম মেথড আবিজাবি করে, যে এই মেথড অবলম্বন করো, রিং লাগবে না। এটা বাংলাদেশেও আছে। এই সমস্ত ইসের কাছ থেকে, ধোঁকাবাজদের কাছ থেকে দূরে থাকতে হবে। আমাদের সাধারণ মানুষের লাইফকে সেভ করতে হবে। কারণ কি ভাই, আমরা জানি থ্রম্বোলাইসিস আমরা 3টা ওয়ে করতে পারি। কয়টা ওয়ে? 3টা ওয়ে। একটা হলো মেডিকেশন, যেটা আমরা স্টেটোকাইনেজ দেই, সেটা মাধ্যমে করতে পারি। আরটা হলো পিসিআই, যেটা রিং পরানোর মাধ্যমে, পারকিউটানাস করোনারি ইন্টারভেনশন। আর একটা হলো সিএবিজি, সেটা হলো বাইপাস সার্জারি যেটা। তো এখন এই 3টা ছাড়া কেউ যদি বলে যে ওনার পাশে, যদি ওনার যদি হার্টে ব্লক থাকে, কোনো স্যারে যদি এনজিওগ্রাম করে বলে দেয় যে ওনার হার্টে ব্লক আছে, তাহলে আপনাকে রিং পরাইতে হবে অথবা বাইপাস করতে হবে। ও আর দেরি করা যাবে না, অবশ্যই করতে হবে, অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যদি এই রুগী দেরি করেন, তাহলে কি হবে? এই রুগীগুলো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই রুগীর কয়েকদিন পরে কার্ডিও মায়োপ্যাথি নিয়ে ডেভেলপ করে পেশেন্ট আমাদের কাছে আসে। দেখা যায় হার্ট অনেক বড় হয়ে গেছে, তার ইজেকশন ফ্র্যাকশন অনেক কমে যায়। এখন নতুন গাইডলাইন আছে যে ইজেকশন ফ্র্যাকশন 40 নিচে নামলেই সেটা কি আইসিএম হয়ে যায়। সুতরাং পৃথিবীর সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে আইসিএম। এর চাইতে খারাপ রোগ পৃথিবীতে আর নাই। ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি যেটা হচ্ছে, ওইটা আর ফিরে আসে না। ইরিভার্সিবল সেন ইঞ্জুরি, নট রিভার্সিবল। একবার হয়ে গেলে পৃথিবীর ইভেন ট্রান্সপ্লান্টেড হার্ট, যদি আপনি হার্টটা তাকে দানও করেন, এই রুগী সর্বোচ্চ ম্যাক্সিমাম সার্ভাইভ করে 2 থেকে 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর বাঁচবে। এরকম দেখা যায়। ক্যান্সার হইলো কেমোথেরাপি বা রেডিওথেরাপি বিভিন্ন মাধ্যমে পেশেন্ট কিন্তু অনেক বছর বাঁচে। কিন্তু যদি বাবা আইসিএম যদি হয়ে যায়, তাহলে কিন্তু শেষ। সুতরাং অবশ্যই আমাকে কী করতে হবে? অবশ্যই আমার জনগণকে উদ্যত করতে হবে যে বাবা ওনার হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে, ওকে রিস্ক পিরিয়ড আছে মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর, এখন পেশেন্ট স্টেবল আছে, কোনো ধরনের ফেইলুর নাই। এখন তাড়াতাড়ি এনজিওগ্রাম করে দেখতে হবে যে ব্লক আছে কিনা। যদি ব্লক না থাকে আলহামদুলিল্লাহ, তাহলে স্যাররা যে ওষুধ খাইতে বলে সেই ওষুধ কন্টিনিউ করতে বলবেন। আর যদি ওনার ব্লক থাকে, যদি কেউ বলে যে ওষুধ খেয়ে যান, ওষুধই হবে, তাহলে মনে গলদ আছে। অফকোর্স এখানে রিং অথবা বাইপাস করতেই হবে। যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন থাকে রিং পরানোর, অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। দেরি করলেই কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে, ডিসিএম আইসিএম হয়ে যাবে, তখন কিছু করা যাবে না। আর একটা কথা, এখন হচ্ছে শীতের সময়, এই সময় পেশেন্ট এমনি হসপিটালে প্রচুর ধরনের ফেলুরে পেশেন্ট আসে। সুতরাং এই ফেলুর পেশেন্টকে
হ্যাঁ, বিশেষ করে যাদের হার্ট অ্যাটাক আগে থেকেই ছিলেন তাদেরকে একটু যত্ন রাখতে হবে যাতে ফেইলুর ডেভেলপ মানে অ্যাগ্রাভেট না হয়, খারাপ না হয়। তাদেরকে হাঁটা চলা বেশি করতে দেওয়া যাবে না, শীতের ভিতরে ঠান্ডা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কিছু ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, এই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে রাখবো, তাহলে আমাদের রোগীগুলোর জন্য খুব ভালো হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। হ্যাঁ, ফেইলুর যারা থাকে, হ্যাঁ, এদের ভ্যাকসিন দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে কিছু ধরনের আমরা বিশেষ করে যেটা হচ্ছে ফেলুরকে কমায়, যেমন ফুসিমাইড অ্যান্ড স্পাইরোল্যাকটোন কম্বিনেশন যে সমস্ত ড্রাগ পাওয়া যায়, এই সমস্ত ড্রাগ বাসায় রাখতে হবে, অ্যাভেলেবল করে দিতে হবে। হ্যাঁ, ফেলুর খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ, খুবই গুরুত্বপূর্ণ আমার সেটা হলো ফুসিমাইড। হ্যাঁ, ফুসিমাইড স্পাইরোল্যাকটোনের কম্বিনেশন যে সমস্ত ড্রাগ, হ্যাঁ, যেমন ইডিলস প্লাস, ফুসিড প্লাস বা বিভিন্ন আরও কোম্পানি আছে, ইডিমাইড প্লাস, আবিজাবি যা আছে, আপনি যে কোনো পেশেন্টের অবস্থা বুঝিয়া তাকে দিতে হবে। কোনো কোনো পেশেন্ট আমরা 2টা পর্যন্ত দিই, সকালে 2টা, দুপুরে 2টা এরকম দেই। হ্যাঁ, অথবা কারো 1টা, হ্যাঁ, কারো হাফ। হ্যাঁ, রুগী, হ্যাঁ, তবে এটা একটু সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে পেশেন্ট এটা খাইলে অনেক সময় দেখা যায় সে ক্রাম্পিংয়ের কথা বলে যে আমার হাত পা কামড়ায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কিনা সেটা একটু খেয়াল করে নিতে হবে। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। মাঝে মাঝে ইলেকট্রোলাইট চেক করলে, যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিস পায় তাদের অবশ্যই একটা মাঝে মাঝে একটু ইলেকট্রোলাইটটা চেক করে দিতে হবে। এদেরকে একটু বিভিন্ন ধরনের যে ক্রাম্পিং যাতে প্রিভেনশন হয়, মাসেল রিল্যাক্সিন আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, মাসেল রিল্যাক্সিন দিয়ে দিতে পারি। আর অবশ্যই এদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে, বাচ্চাদের জন্য কেয়ার নিতে হবে, এদেরও কেয়ার নিতে হবে, এরা যেন না হাঁটে। হ্যাঁ, এবং এই সময় বিশেষ করে পানিটা মেপে খাইতে হবে। হ্যাঁ, যাদের ফেলুর আছে, বিশেষ করে আইসিএম ডিসিএম হয়ে গেছেন, অবশ্যই তাদের পানি 4 থেকে 5 গ্লাসের বেশি না। হ্যাঁ, এবং ফ্লুইড খুবই সাবধানতার সাথে খাইতে হবে। সল্ট খাওয়া যাবে না, সল্ট রেস্ট্রিকশন করে দিতে হবে। এবং ফ্লুইডটা মেপে খাইতে হবে। সাপোজ যদি উনি 1 গ্লাস ডাইল খেয়ে ফেলায়, তাহলে 1 গ্লাস পানি, হ্যাঁ, তাকে কম খাইতে হবে। রাইট, সে দিনে 1 লিটার পানি খায়, তাহলে ওই 1 লিটার পানি থেকে 1 গ্লাস দুধ যদি খায়, তাহলে 1 গ্লাস পানি কমাই দিতে হবে। 1 গ্লাস ডাইল খেয়ে ফেললে 1 গ্লাস ডাইল কমাই দিতে হবে, তা নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং অবশ্যই এই সমস্ত রুগীগুলোকে ফলো আপে রাখতে হবে। হ্যাঁ, স্পেশাল কেয়ার নিতে হবে। তো সকলে ভালো থাকেন। অনেক কথা বললাম, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আপনাদের জন্য, আমাদের সেবা করার জন্য। আমাদের অনেক স্যার আছে, তারা অনেক গুরুত্বপূর্ণ লেকচার দেয়, ওই স্যারদের লেকচার আপনারা আসবেন। আর আপনাদের আবারও বলতেছি, ইনশাল্লাহ আমাদের মাদারীপুরে ইনশাল্লাহ আমরা আমার নিজের বাড়ি হচ্ছে মাদারীপুর। ইনশাল্লাহ মাদারীপুর যারা আছেন বা আশেপাশে কেউ যদি থাকেন, 15 তারিখ ইনশাল্লাহ আমাদের মাদারীপুরে আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা কিছু রোগীদেরকে দেখব, সেবা করব, এবং কিছু গরিব মানুষকে এখানে শীতের জিনিস বিতরণ করব। এবং বাহিরে বিশেষ করে বাংলাদেশে অন্যান্য জেলায় ইনশাল্লাহ 15 অথবা 16 তারিখে আমাদের স্যাররা বিতরণ করবে। বিশেষ করে মশিউর স্যার, ইএনটি প্রফেসর মশিউর রহমান স্যার, এবং অন্যান্য স্যার ভাইরা বোনরা আছে, তারা করবে। তো আপনারা আপনাদের হাতকে একটু প্রসারিত করে দেন, একটু দান করেন, তাহলে অনেক ভালো হবে। আমাদের কেউ যদি ঢাকা থাকেন, সশরীরে যদি মশিউর রহমান স্যারকে যাইয়া কিছু অর্থ দেন, অথবা যদি কম্বল কিনে দেন, তাহলে খুব বিশেষভাবে উপকৃত হয়। অথবা যেদিনকে স্যার দিবেন বা অন্যান্য ভাইরা দিবেন, হ্যাঁ, তাহলে আমরা আপনাদের এই দানটাকে মানুষের মাঝে পৌঁছাই দেব। তো আমরা চেষ্টা করি যাতে মানুষের সেবা করতে পারি। আর দোয়া করবেন, করোনার সময় আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। এই যে করোনা, কখন কে মরে যাই, কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে সহ সকলকে মাফ করে দিবেন। আর হচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করে, মানুষের সেবা করতে পারি, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পারি। ভালো থাকবেন। যে কোনো বিষয় কত কিছু যদি জানার থাকে, স্পেশালভাবে আমাকে যে কোনো সময় যে কোনো বিষয় জানার জন্য আমি যা পারি, আমি কিছু জানি না, তারপরও আমি যা পারি আমি চেষ্টা করব, যে কোনো বিষয় আমার জন্য আমার কাছে নক করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি না জানি সেটা বিভিন্ন স্যার কাছে আলোচনা করে বা বিভিন্ন বই দেখে বা নেট দেখে আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। যে কোনো কোশ্চেন আমাকে পার্সোনালি করতে পারেন, আমার মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন, ইনবক্সে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আমার কাছে ইসিজি আসে। আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাই বোনরা আমার কাছে ইসিজি দেয়। যে কোনো প্রবলেমে আমার কাছে ইসিজি দিতে পারেন। আমি ব্যস্ত থাকি, শত ব্যস্ততার মাঝেও ইনশাল্লাহ আমি যখন অনলাইনে আসি আপনাকে অবশ্যই আমি
ইসিজির ডায়াগনোসিস কী হবে, চিকিৎসা কী হবে, সাধ্যমতো চেষ্টা করব ডায়াগনোসিস অ্যান্ড চিকিৎসা বলে দেওয়ার জন্য। এবং বলছি যে কোনো প্রয়োজন হয় আমার নাম্বারের দরকার ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো হেল্প করব। এবং আপনাদেরকেও বলতেছি আপনাদের জুনিয়রদেরকে হেল্প করার চেষ্টা করবেন, যাতে জুনিয়ররা ইন্সপিরেশন পায়, কাজ করতে পারে, হ্যাঁ, মানুষের সেবা করতে পারে, হাই হুতাশ না করতে পারে। এই জন্য আমাদেরকে উচিত জুনিয়রদেরকে হেল্প করা। আমাদের সিনিয়র ভাইদের প্রতি আমার আকুল আবেদন, জুনিয়রদেরকে হেল্প করবেন, যাতে তারা কোন চিকিৎসা দেওয়া দরকার, কোন রোগের ক্ষেত্রে কোন চিকিৎসা দেওয়ার কথা, আপনি যদি চিকিৎসা শিখে দেন সারা জীবন তার লাগবে, সব পাবে। হ্যাঁ, আপনিও সারা জীবন সব পাবেন। আপনি যদি কাছ থেকে যদি কোনো মানুষ যদি একটা অক্ষরও শেখে, এটা শেষ নাই। হ্যাঁ, মানে একটা হাদিসের কথা মনে পড়ে গেল, যে কোনো ব্যক্তিকে যদি অসুস্থ থাকে, সাপোজ একটা লোক অসুস্থ, তাকে যদি আপনি দেখতে যান, হ্যাঁ, হাদিসের কথা, আমার মুখের কথা না, হাদিসের কথা, সে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, আপনি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার রহমত, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে। আপনি যদি কোনো অসুস্থ লোককে দেখতে যান, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয়, এরকম। অথবা হাবুডুবু, রহমতের ভিতরে হাবুডুবু খায়, এরকম মোটামুটি এরকম। আমি কোনো হুজুর না, মাদ্রাসায় পড়ি নাই, সুতরাং মোটামুটি তাবলিগে যা শিখছি মোটামুটি এরকমই অর্থ, যে একটা লোক যদি অসুস্থ রোগীকে দেখতে যায়, সে যদি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রহমতের ভিতরে হাবুডুবু খায়। এইটা হলো একজন আম পাবলিকের জন্য। আর আপনি তো ডাক্তার, আপনি সেবা করতেছেন নিজে দেখা, হ্যাঁ, এইটা তো বিশাল সওয়াব, সারা জীবন সব পাবে, সারা জীবন সব পাবে। আপনি কোনো ভাইকে যদি একটা অক্ষরও শেখান, হ্যাঁ, একটা ট্রিটমেন্ট শিখাই দেন, এই সারা জীবন সে ট্রিটমেন্ট করবে, এটা সব ইনশাআল্লাহ আপনি পাবেন, কবর বিষয় পাবেন। হ্যাঁ, এইটাকে বলে সারা জীবন সব, যার কোনো নাই। হ্যাঁ, এটা হচ্ছে মানে কি বলা যায়, যেটার কোনো শেষ হবে না, মৃত্যুর পরেও পেতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং অবশ্যই আমাদের উচিত আমি যা জানি অপরকে সেটা জানানো। হ্যাঁ, আমরা তো হাদিসই আছে যে তুমি যদি একটা আমার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে আমার পক্ষ থেকে বিদায় হতে সময় একটা হাদিসও যদি জেনে থাকো তা অপর ভাইকে জানাও। তো আমি যদি একটা ট্রিটমেন্ট বা একটা প্রসিডিউর, একটা ভালো একটা জিনিস শিখি, অন্য ভাইকে সেটা শিখাই দিই, সমস্যা কি? আমার কোনো লস আছে? মোমবাতির দিকে মোমবাতি নিলে লস নাই ভাই, আলো নিলে লস না, আলোকিত হবে ইনশাল্লাহ, সারা দুনিয়া আলোকিত আমরা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ রুগী আর ইন্ডিয়া যা দরকার হবে না। ইন্ডিয়াতে কী শিখবে? আমাদের স্ত্রীতে ভালো চিকিৎসা দেবে? ইম্পসিবল, নেভার এভার, কখনই চিকিৎসা দিবে না। সুতরাং যার শুধু আন্তরিকতা দরকার, আমরা আন্তরিকতা দিয়ে রুগী দেখবো। ইন্ডিয়া না, অস্ট্রেলিয়া থেকে রুগী আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম টেন্ডেন্সি থাকতে হবে। সো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনারা অবশ্যই এই শীতের যে আমাদের গ্রুপের পক্ষ থেকে 12 তারিখের ভিতরে আপনারা আমাদের বিভিন্ন নাম্বার আছে, নাম্বারও দিতে পারেন, অথবা ইনবক্সে আমাদের ঠিকানায় ইনবক্স করে মেসেজ দিয়ে ঠিকানায় শীত বস্ত্র, আপনি যদি কিছু কম্বল কিনে দেন অথবা কোনো জামা কাপড় কিনে দেন সেটাও দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ আমাদের গরিব ভাই বোনদের মাধ্যমে এটা বিতরণ করে দেব। আর ইনশাআল্লাহ 15 তারিখ আমাদের মাদারীপুরের সমাদদার, এখানে গরিব মানুষকে আমরা একটু চিকিৎসা করব ইনশাআল্লাহ, এবং যা সাধ্যমতো যা পারি আমরা শীতের বস্ত্র বিতরণ করব, এবং বাংলাদেশের অন্যান্য প্রান্ত ইনশাআল্লাহ আমরা শীতের বস্ত্র আমাদের এই গ্রুপের পক্ষ থেকে বিতরণ করব। তো আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করতেছি, আর আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। সকলে ভালো থাকবেন। আর যদি কেউ মাদারীপুরে থাকেন অথবা বিভিন্ন জায়গায় যদি জানেন যে ইসিজি স্টাডি গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন জিনিস বিতরণ করতেছে, সেখানে একটু গেলেন, একটু পাশে থাকলেন, আমাদের ভাই বোনদের একটু হেল্প হবে আর কি। হ্যাঁ, ভালো থাকবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।